এখন চৈত্র মাস, প্রচণ্ড গরম আর কড়া রোদে মানুষ হাঁসফাঁস করছে। তবে সন্ধেবেলায় ঝিরিঝিরি বাতাসের মধ্যে পথ চলতে বেশ ভালোই লাগছে। এই মুক্ত বাতাস মনের মধ্যে এক আলাদা প্রশান্তি এনে দিচ্ছে। জীবনে দুঃখ না থাকলে যেমন সুখের অনুভূতি মেলে না, তেমনি ঠান্ডা বা শীতল বাতাসের প্রশান্তি অনুভব করা যায় না। আমি তমাল। কলকাতা শহরের বড় বড় দালানকোঠার মাঝে আমার জন্ম হলেও সেখানে থাকার মতো সৌভাগ্যটা আমার হয়ে ওঠেনি। মাত্র 5 বছর বয়সে বাবাকে হারিয়ে এতিম হয়ে পড়ি। মায়ের একার পক্ষে সংসার চালানো বেশ দায় হয়ে পড়ে। তাই শহরের বাড়িটি বিক্রি করে আমি আর মা আসি চুরুলিয়া গ্রামে। চুরুলিয়া গ্রামে আমার নানার বাড়ি। আমার মা নানা নানির একমাত্র সন্তান, তাই নানা বাড়িতে কখনো যত্ন আত্মীর কমতি হয়নি। নানা বাড়িতে আসার কয়েক বছরের মাথায় আমার নানাও বাবার মতো আমাদের সঙ্গ ত্যাগ করে চলে যান ও পারে। সেই থেকে মা আর নানিকে নিয়েই আমার পরিবার। ছোটবেলা থেকেই নানি বাড়িতে বড় হয়েছি, তাই তো গ্রামটির মায়া ছাড়তে পারি না। অভাবের সংসারে অনেক কষ্টে উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে গ্রামে একটি ছোটখাটো চাকরি করছি। মা আর নানিকে বাড়িতে একা রেখে শহরে গিয়ে চাকরি করার সাহস হয়ে ওঠেনি আমার। মা, ও মা, বাসায় কি রান্না করেছো? ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। মা, কি হয়েছে নানির? এরকম করছে কেন? দেখ না বাবা, তোর নানি বিকেল থেকে বুকের ব্যথায় ছটফট করছে। বারবার বলেছি ভারী জিনিসপত্র না তুলতে। আমার কোনো কথা শুনলে তো এখন বুকের ব্যথায় ক্রমাগত বেড়েই চলেছে। অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কমছে না। বিকেল থেকে বুক ব্যথা হচ্ছে আর তুমি এখন রানীকে ডাক্তার দেখাওনি? কিভাবে দেখবো বাবা, হাতে তো তেমন কোনো টাকা করিও নেই, আর তুইও বাসায় নেই। একা একা আমি কোন দিকে সামলাবো? আর কথা বাড়িয়ে কাজ নেই, জলদি নারীকে নিয়ে হাসপাতালে যেতে হবে। তুমি রমেশ কাকার কাছে যাও, দেখো সে গাড়ি নিয়ে বাড়িতে ফিরেছে কিনা। আমি একটু নারীকে স্বাভাবিক করার চেষ্টা করে দেখি। আচ্ছা, সেই ভালো। তুই তাহলে মায়ের কাছে থাক, আমি জলদি আসছি। নানি, তোমার কি খুব খারাপ লাগছে? তুমি চিন্তা করো না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। দেখবে তুমি একদম ঠিক হয়ে যাবে। আর একটু কষ্ট সহ্য করো। বাবা তমাল, তোর রমেশ কাকা তো এখনো বাড়ি ফিরেনি। তুই বরং গ্রামের মোড়টিতে গিয়ে একটু গাড়ি নিয়ে আয় না বাবা। ঠিক আছে, তুমি নানির কাছে বসো, আমি দেখছি। পুরুলিয়া গ্রামটি আর আগের মতো নেই। দিনের সাথে সাথে গ্রামটির বেশ উন্নতি হচ্ছে। গ্রামের রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, কলেজ সব রয়েছে।
ধরা যায় প্রায় বেশ কয়েক বছর আগেও হাসপাতালে যাওয়ার জন্য 3 গ্রাম অতিক্রম করে শহরে যেতে হতো। সেই দিন আর আজকের মধ্যে বেশ পার্থক্য। আজ হাতের নাগালেই সব কিছু পাওয়া যায়, কিন্তু চিন্তার বিষয় হলো এই ভর সন্ধ্যাবেলা মোড়ে কোনো গাড়ি পাবো কিনা। কাজ থেকে বাড়ি ফেরার পথে তো রাস্তায় কোনো গাড়ি দেখলাম না। এখন যদি গাড়ি না পাই তাহলে তো ভীষণ বিপদে পড়ে যাব। হে ভগবান, যা ভেবেছিলাম তাই হলো। বিপদের মধ্যে আবার বিপদ। রাস্তায় একটিও তো গাড়ি নেই, এখন কি করি? গাড়ির দেখা না পেয়ে ভিতরে কেমন যেন অস্থিরতা শুরু হলো। গাড়ি না পেলে নানিকে হাসপাতালে নিয়ে যাব কেমন করে? এসব ভেবে যেন চোখের কোণায় পানি চলে আসলো। কানে হঠাৎ করে ক্রিং ক্রিং আওয়াজ পেয়ে মাথাটি সামনে উঠিয়ে দেখলাম সামনে একটা ভ্যান গাড়ি। একটি ভ্যান দেখে যে মানুষ এতটা খুশি হতে পারে তা আগে কখনো অনুভব করিনি। নিজের অজান্তেই মুখে যেন একটা হাসি ফুটে উঠল। কি মামা, কোথাও যাবেন নাকি? হ্যাঁ, হাসপাতালে যাব। আমার নানি ভীষণ অসুস্থ, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। দয়া করে তাড়াতাড়ি একটু আমার বাড়িতে চলুন। মামা, হাসপাতালে গেলে এইখান থেকে 100 টাকা ভাড়া লাগবে। রাজি থাকলে যাবো, নাহলে কিন্তু আমি চলে গেলাম। তুমি যা ভাড়া যাও তাই ভাবে, চলো। মা, ও মা, গাড়ি পেয়ে গেছি। আর দেরি করা যাবে না, এইবার নানিকে নিয়ে যেতে হবে। সময় মিলে নানিকে গাড়িতে তুলে দ্রুত রওনা হলাম হাসপাতালের উদ্দেশ্যে। মামা, আর একটু জোরে চালাও না। এর থেকে জোরে চালানো আমার কাম্য নয়। আপনি চাইলে অন্য গাড়িতে চলে যেতে পারেন। জোরে যেতে পারবে না মানে? দেখতে তো দিব্যি হিষ্টু পিষ্টু, তাহলে গায়ে জোর নেই কেন? তমাল, বাবা চুপ কর না। উনি তো নিজের মতো চালাচ্ছে, এমনিতেই বিপদের রাস্তা সহজে পার হতে চায় না। মা, আমার নানির জন্য খুব চিন্তা হচ্ছে। মামা, কিছু মনে করবেন না আমার ব্যবহারে। চিন্তা করবেন না, আমি আপনাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছে দেব। কিছুক্ষণের মধ্যে আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। হাসপাতালে পৌঁছাতেই একজন ডাক্তার আমাদের দিকে এগিয়ে আসলেন। নানি তখনও বুকের ব্যথায় কাতরাচ্ছিলেন। স্যার, আমার নানুকে একটু দেখুন না। আজ বিকেল থেকে তার বুকে ব্যথা কিছুতেই কমছে না।
বিকাল থেকে বুকে ব্যথা, আর আপনারা এখন নিয়ে এসেছেন? রোগীর অবস্থা তো ভালো নয়, তিনি তো কথাই বলতে পারছেন না। তাড়াতাড়ি তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করান। নানিকে ভর্তি করিয়ে ডাক্তার দেখানোর পরে নানি সামান্য কিছুটা উপশম বোধ করল। তখন বেশ খানিকটা রাত হয়েছে। গাইনি ওয়ার্ডে রাতে ছেলেদের প্রবেশ নিষেধ, তাই আমাকে বাহিরে দাঁড়িয়ে থাকতে হলো। গ্রামের ছোট্ট একটা হাসপাতাল, তেমন একটা রোগী হয় না এই হাসপাতালে। যদি ইমার্জেন্সি রাতে কেউ অসুস্থ হয় তাহলেই আসে এই হাসপাতালে, নয়তো সবাই শহরের বড় হাসপাতালেই চলে যায়। যাকগে, বেশ অনেকটা রাত হয়েছে। কতটা রাত হয়েছে সেটা বুঝতে পারছি না। তাড়াহুড়োতে ঘড়ি বা মোবাইল কিছুই সঙ্গে আনা হয়নি। বাহিরে ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে আমি ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না। এমন নির্জন একটা পরিবেশ দেখে হঠাৎ বুকের ভিতর কেমন একটা ছ্যাদ করে উঠল। কোনো রকম নিজেকে সামলিয়ে হঠাৎ পিছনে ফিরতেই ভয়ে আঁতকে উঠলাম। লোকটিকে হঠাৎ চোখের সামনে দেখে ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। নিমেষেই যেন শরীরের শক্তি বিলুপ্ত হয়ে পড়ল। আমি কিছুটা রাগান্বিত হয়ে লোকটিকে বললাম, কি দাদা, দেখে চলতে পারেন না? আমি কি করলাম? নিজের অসাবধানতার জন্য অন্যকে দায়ী করা একদম ঠিক নয়। কথাটি বলেই লোকটি দরজার সামনে গিয়ে বসে পড়ল। এমন তীব্র গরমের মধ্যে এভাবে চাদর মুড়ি দিয়ে থাকতে দেখে যে কেউ তাকে পাগল মনে করবে। অন্ধকারের মধ্যে চাদরে ঢাকা চেহারাটি স্পষ্ট দেখতে পেলাম না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলাম। প্রচণ্ড গরমে গা ঘেমে একাকার। এর মাঝে ঘুরিয়ে ফিরিয়ে লোকটির দিকে চোখ পড়তেই ভেতর থেকে কেমন যেন অস্বস্তি লাগছিল। তবে সব কিছুর মাঝে মনে কিছু স্বস্তি আছে এটা ভেবে যে নানি এখন অনেকটা ভালো। তবে দাঁড়িয়ে থাকতে থাকতে পাটা খুব ব্যথা করছিল। আমার থেকে বেশ কিছু দূরে একটি বসার বেঞ্চ রয়েছে, কিন্তু জায়গাটিতে বেশ অন্ধকার, ওইদিকে যেতে মন টানছিল না, কিন্তু উপায় না পেয়ে যেতেই হলো। বেঞ্চটিতে বসে আমার খুব ক্লান্ত লাগছিল। আমি তাকিয়ে থাকতে পারছিলাম না। ঘুমে আমার চোখ দুটি বন্ধ হয়ে আসছে। তার মধ্যে ভ্যাপসা একটা গরম। মাথার উপর একটি ফ্যানও পর্যন্ত নেই যে একটু জিরিয়ে নেব। এই ব্যবসা গরমের মধ্যেই বসে রইলাম। কখন যে দুটো চোখ বন্ধ হয়ে এলো সেটা বুঝতেই পারিনি। মাঝরাতে হঠাৎ কেমন যেন হাড় চিবানো আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ অবস্থাতেই অনুভব করতে পারছিলাম আওয়াজটি আমার পাশ থেকেই আসছে। কেন জানি সেদিকে তাকিয়ে দেখার মতো আমার সাহস হচ্ছিল না। আমি দ্রুত উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখলাম আমার আশেপাশে কেউই নেই। ভিতরে কেমন যেন ভয় ভয় করছিল। আমি স্পষ্ট শুনেছি আওয়াজটি আমার খুব কাছ থেকে আসছিল, কিন্তু এখন দেখছি এখানে কিছুই নেই। আমি কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ি। ভয় পেয়েছেন? কে? এই আপনি অমন কেন মশাই? হুট করে সামনে চলে আসেন। আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলেন। বাবা, আপনার নানি কি এখন ভালো আছে?
অনেকটা রাগের মাঝেও লোকটির কথাতে বেশ মায়া লাগলো, তাই শান্তস্বরে উত্তর দিলাম, জি এখন অনেকটা ভালো আছে। আপনি কাকে নিয়ে এসেছেন? মা, আমার মাকে নিয়ে। চিন্তা করবেন না, আপনার মাও দ্রুত ভালো হয়ে যাবে। এসব কি বলছেন? হ্যাঁ, সে তো আজ মারা যাবে, আর আমি এত কষ্ট করে বসে আছি তার মৃত্যুর খবর শোনার জন্য। লোকটির কথার মাথা মুন্ডু কিছু বুঝলাম না। কোন সন্তান যে মায়ের মৃত্যু কামনা করতে পারে তাই এই লোকটিকে না দেখলে জানতামই না। এসব কি বলছেন আপনি? পাগল হয়ে গেলেন নাকি? আপনিও আমাকে পাগল বললেন? জানেন, সবাই আমাকে পাগল বলে। আমি আমার জন্মের পর থেকে একটু মদন টাইপের ছিলাম, দেখতেও বেশ কালো, তাই আমাকে কেউই পছন্দ করতো না, এমনকি আমার নিজের মাও নয়। শুধুমাত্র আমার বাবা আমাকে হিরো বলে ডাকত। সে আমাকে অনেক ভালোবাসত, কিন্তু ভগবানের তো আমার সুখ সহ্যই হচ্ছিল না। আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়ে নিল, হারিয়ে ফেললাম আমার নায়ককে। জীবনে নেমে এলো অন্ধকার। স্কুলে পড়তে পারলাম না বলে স্যার মারতো, আর বাড়িতে মা খাবারও ঠিক মতো দিত না, না খেয়ে বসে বসে কাঁদতাম। আস্তে আস্তে আমি মানসিক রোগী হয়ে গেলাম। রাস্তার সবাই পাগল পাগল বলে খেপাতো আমায়। ঘরের এক কোণায় বসে মুখ লুকিয়ে কাঁদতাম। আমার মাথায় হাত বুলিয়ে দেবার মতো কেউ ছিল না। আস্তে আস্তে মানুষের ভয়ে চাদর মুড়ি দিয়ে মুখ লুকিয়ে বাহিরে বের হতাম। একদিন আমার মায়ের সেটাও সহ্য হলো না। আমার জন্য নাকি ছোট বোনের বিয়েও হচ্ছিল না, তাই সেদিন অনেক যত্ন করে আমাকে মাংস ভাত খাওয়ালো। আমিও অনেক দিন পরে মায়ের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করলাম, কিন্তু কে জানতো সেটি ছিল আমাকে মারার ষড়যন্ত্র। যন্ত্রণায় ছটফট করতে করতে চলে গেলাম এই নিষ্ঠুর দুনিয়া ছেড়ে। আজ এতদিন পরে এসেছি ওই পাষাণ্ড মায়ের মৃত্যু দেখতে। আমার কি দোষ ছিল বলুন? আমিও তো ভালোবাসা পেলে আজ হয়তো আপনার মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারতাম। একটানা মনে জমানো কষ্টের কথাগুলো বলে লোকটি আমাকে বাকরুদ্ধ করে রেখে অন্ধকারের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। আমি থ খেয়ে দাঁড়িয়ে রইলাম সে পথে। মানুষের জীবনেও যে এত কষ্ট থাকতে পারে তা এই লোকটিকে না দেখলে বুঝতে পারতাম না। পরের দিন অবশ্য একটি মহিলার লাশ বাহিরে কাপড় ঢাকায় দেখেছি। লোকমুখে যতটা শুনে বুঝলাম এই মহিলাটি আসলে সেই ছেলেটির মা। বেওয়ারিশ লাশের মতো পড়ে আছে। রাতে মারা গিয়েছে, কিন্তু কেউই তার লাশ রিসিভ করতে যায়নি। পরের দিন নানি সুস্থ হলে
আমরা বাড়ি ফিরে আসি। সেই থেকে আজ পর্যন্ত লোকটিকে আমি ভুলতে পারিনি। সারাক্ষণ মনের কোণায় লোকটির বলা সেই কষ্টের কথাগুলো প্রতিধ্বনি হয়ে বাজে আমার কানে। আমরা কেউই সমান দক্ষতা, জ্ঞান, বুদ্ধি এসব নিয়ে জন্মগ্রহণ করি না। এটা তো আমাদের দোষ নয়। মা বাবা যদি সন্তানদের পাশে না দাঁড়ায়, তাহলে পুরো দুনিয়া তাকে হিংস্র পশুর মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে।